চারিদিকে ভ্যাপসা গরমের কারণে ধান ক্ষেতের মাঝখানের সেই হিজল গাছতলায় এসে বসেছে মোহনপুর গ্রামের দুই যুবক সুমন ও রতন। সময়টা বিকেল হলেও আকাশে মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের কারণে মনে হচ্ছে সন্ধ্যা। বলছিলাম যে রতন, আকাশের অবস্থা তো খুব একটা সুবিধের ঠেকছে না। মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। তার উপর জানিসই তো সন্ধ্যের পর হিজল তলায় থাকাটা কতটা ভয়ানক ব্যাপার। সুমনের কথাটা শেষ না হতেই বিকট আওয়াজ তুলে গর্জন দিয়ে উঠল মেঘ। তার উপর প্রচণ্ড বেগে শুরু হলো বাতাস। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস ভাই। চল চল বাড়ি যাই, এখন হিজল তলায় থাকাটা মোটেও ঠিক হবে না। এরপর আর এক মুহূর্তও দেরি না করে হিজল গাছতলা থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো সুমন ও রতন। তারা ধান ক্ষেতের আইল দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতেই ফোঁটা ফোঁটা পড়তে শুরু করলো বৃষ্টি। বৃষ্টির ফোঁটা আরও বেশি তীব্র হতেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে তারা দৌড়াতে শুরু করলো বাড়ির দিকে। সন্ধ্যা ৬টা নাগাদ গ্রামের কাদামাটির রাস্তা দিয়ে হেঁটে কণিকাপুর গ্রাম থেকে মোহনপুর গ্রামে যাচ্ছে আকাশ। মোহনপুর গ্রামে আকাশের দিদির বাড়ি, আর মায়ের জোড়াজুড়িতেই এই সময়ে দিদির বাড়িতে যেতে হচ্ছে তাকে। খানিক আগেই বৃষ্টি হওয়ার কারণে গ্রামের কাঁচা রাস্তাঘাট একেবারে পিচ্ছিল হয়ে উঠেছে। হাঁটার সময় বারবার পা পিছলে যাচ্ছিল আকাশের, তবুও সাবধানে পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সে। আরে ধুর, এই বৃষ্টিটাও আর আসার সময় পেল না। এই কাদামাটিতে হেঁটে হেঁটে এতটা পথ এখন আমি যাই কি করে? তবুও কাদায় মাখামাখি রাস্তায় বুঝে শুনে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছিল আকাশ। আর হাঁটতে হাঁটতেই কণিকাপুর গ্রাম থেকে মোহনপুর গ্রামের ভেতরে প্রবেশ করতেই আকাশ লক্ষ্য করল রাস্তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটি দেখতে এতটাই সুন্দর ছিল যে তার উপর চোখ পড়তেই খানিকটা থমকে গেল আকাশ। মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই হাঁটছিল সে। এমন সময় হঠাৎ করে পা পিছলে কাদার মধ্যে ধপাস করে পড়ে গেল। আকাশ পড়ে যাওয়ার সাথে সাথেই হা 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 করে হাসতে শুরু করলো পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মেয়েটির হাসি দেখেই লজ্জায় লাল হয়ে গেল আকাশ। আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে কাদামাটি থেকে উঠে হন হন করে হেঁটে চলে গেল সে। কাদামাটিতে ভিজে একেবারে নাকাল অবস্থায় হন হন করে হাঁটতে হাঁটতে শেষমেশ দিদির বাড়ির উঠোনে এসে দাঁড়ালো আকাশ। চারপাশে তখন ঘন অন্ধকার। সন্ধ্যার আলো নিভে গেছে আরো ঘণ্টাখানেক আগেই। বিধবা মা আর একমাত্র এই দিদি ছাড়া আকাশের জীবনে আর কেউ নেই। দিদি, ওই দিদি, কোথায় গেলি রে তুই? শিগগির বাইরে আয়। আরে উঠোনটা অন্ধকার হয়ে আছে কেন রে? উঠোনে তো একটা বাতিও দিতে পারিস। আকস্মিক ভাইয়ের গলা পেতেই আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে আকাশের সামনে এসে দাঁড়ালো আদুরি। উঠোনে দাঁড়িয়ে ভাইয়ের এমন কাদায় মাখামাখি অবস্থা দেখে একদিকে যেমন চিন্তিত হলো আদুরি, অন্যদিকে মুখ চেপে খানিকটা হেসেও ফেলল সে। ভাই, তুই এই সময়ে এলি যে? আর তোর এমন অবস্থা হলো কি করে? কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছিস যে। দিদির মুখে এরূপ কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আকাশও। আর বলিস না দিদি, রাস্তায় এমন কাদা, পা টিপে টিপে হেঁটে আসছিলাম, তবুও শেষ রক্ষা হলো না। বুঝেছি। বাদ দে এসব, এবার ঘরে আয় তো। ঘরে এসে কাপড় চোপড় ছেড়ে জল খাবারটা খেয়ে নে। দিদির কথা মতো উঠোনে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতরে চলে গেল আকাশ। এরপর হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে একটু স্বাভাবিক হতেই দিদির সাথে গল্পে মেতে উঠল সে। ভাই বোনের হাসি ঠাট্টার মাঝেই হঠাৎ করে নিভে গেল ঘরের বাতিটা, আর সঙ্গে সঙ্গে পুরো ঘর ডুবে গেল
ঘুটঘুটে অন্ধকারে। উফ, গেল, চলে গেল। এই যে গেলেন, এরপর তিনি যে আবার কখন আসবেন তার কোনো অবকাশ নেই। দিদি, তুই থাক, আমি একটু বাইরের দিকটা ঘুরে আসি। এই গরমে ঘরে বসে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, যা, যাওয়ার সময় টর্চ লাইটটা নিয়ে যাস। আর শোন, ভুল করেও কিন্তু পূর্ব দিকের ওই হিজলতলার দিকে যাবি না, কেমন? কেন রে দিদি, এই জলতলায় গেলে কি হবে? ওদিকে কোনো রহস্য আছে নাকি? হ্যাঁ? আকাশকে এমন হাসতে দেখে ভীষণ রেগে গেল আদুরি। এভাবে হাসছিস কেন? এত প্রশ্ন না করে তোকে যেটা বলেছি সেটাই করবি। আদুরির রাগী কণ্ঠস্বর শুনে আর কোনো কথা না বলে টর্চ লাইটটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল আকাশ। ঘরের দরজাটা খুলে বাইরে এসে দাঁড়াতেই একটা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল তাকে। বাতাসটা লাগতেই শরীরটা কেমন শিউরে উঠল, শরীরে কাঁটা দিল আকাশের। তবুও ঘর থেকে বেরিয়ে উঠোনের দিকে হাঁটতে হাঁটতে টর্চের আলো ফেলে এদিক ওদিক তাকালো সে। তারপর উঠোন থেকে বেরিয়ে সোজা কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো আকাশ। এ আবার কেমন কথা? এই জলতলায় যেতে নিষেধ করলো, অথচ কেন যাওয়া যাবে না সেটা বললো না, আবার এগিয়েও গেল। এখন যে আমার ওদিকে যাওয়ার জন্য ভীষণ কৌতূহল হচ্ছে। অজানা এক কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে হিজলতলাটা ঠিক কোথায় সেটার সন্ধানে হাঁটতে লাগলো আকাশ। একা একা কিছু দূর এগিয়ে যেতেই আকাশ লক্ষ্য করল রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দুজন ছেলে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই আপন গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকল সে। আকাশকে চলে যেতে দেখেই হাসাহাসি করতে করতে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো রতন ও সুমন। দেখ ভাই, ছেলেটা মনে হয় হিজলতলার দিকেই যাচ্ছে। আরে চুপ কর তো, যেতে দে, ওদিকে গেলেই না বুঝবো কি হয়। তাদের কথাগুলো স্পষ্ট শুনতে না পেলেও কানে আসা অস্পষ্ট শব্দগুলো যেন আরও অস্বস্তি বাড়িয়ে দিল আকাশের মনে। তবুও কোনোভাবেই থামল না সে, বরং আরও দ্রুত পা চালিয়ে মাঠ ঘাট রাস্তা একটার পর একটা পেরিয়ে অনেকটা পথ হাঁটার পর ক্লান্ত হয়ে পড়ল আকাশ। গরমে শরীরটা একেবারে হাঁসফাঁস করছে, তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য পাশেই একটা বড় গাছের নিচে এসে বসে পড়ল সে। ওহ, কি গরম রে বাবা! এখানটায় বেশ বাতাস আছে দেখছি। খানিক্ষণ একটু জিরিয়ে নেই, আবার হাঁটা দেবক্ষণ। এতটা পথ হেঁটে পূর্ব দিকে তো এলাম, তবুও সেই হিজলতলা এখনো পৌঁছতে পারলাম না। ভগবানই জানে সেই হিজলতলাটা আবার কোথায়। নিজের মনে মনে এসব বলতে বলতেই হঠাৎ করে ঠাস করে কিছু একটা এসে সজোরে পড়ল আকাশের মাথায়। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে কি পড়ল সেটা বোঝার জন্য উপরের দিকে তাকাতেই চমকে উঠল সে, কারণ গাছের ডালে পা ঝুলিয়ে বসে মিটি মিটি করে হাসছে একটা মেয়ে। আকস্মিক খোলা চুলে মেয়েটিকে এভাবে গাছের ডালে বসে থাকতে দেখা মাত্রই ধক করে উঠল আকাশের বুকের ভেতরটা। রাম 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 রাম। ওরে বাবা রে, রাম 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 রাম। তুমি কে? তুমি কে? আর তুমি এভাবে এখানে বসে আছো কেন? আকাশের ভীত গলায় বলা কথাগুলো শুনেই এক লাফে গাছের ডাল থেকে নেমে এসে আকাশের পাশে বসে পড়ল মেয়েটি। হঠাৎ করেই এত সুন্দর একটি মেয়েকে পাশে বসতে দেখে আরও একবার ধক করে উঠল আকাশের বুক। আরে আরে, আমি মায়া। আর আপনি এভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন কেন? বলি, এর আগে কি কখনো সুন্দরী মেয়ে দেখেননি নাকি? সত্যি দেখিনি। যাই হোক, এমন শ্মশানের মতো জায়গায় তুমি কি বা করছো বলো তো? তোমার ভয় করে না? আকাশের কথাটা শোনা মাত্রই হা হা করে হেসে উঠল মায়া। আর মায়াকে এভাবে হাসতে দেখে আবারও হা করে তার দিকে তাকিয়ে রইল আকাশ।
কি যে বলেন না, ভয় করবে কেন? এটাই তো আমার রাস্তা না, আমার বাড়িও বলতে পারেন। মানে তুমি কি কোনো পেতনি নাকি যে এখানে থাকো? আরে আমার কথা বাদ দিন, আপনি বলুন, আপনি বা এই হিজল তলায় কি করছেন? মায়ার কথা শুনে আবারও অবাক হয়ে গেল আকাশ। এতক্ষণ ধরে যে হিজলতলাকে খুঁজে বেড়াচ্ছিল, এটাই যে সেই জায়গা, সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সে। ও, এটাই তবে সেই হিজলতলা যেখানে আমার দিদি আসতে বারণ করেছিল। হ্যাঁ একদম, এখানে অবশ্য তেমন কেউ আসে না। আপনিই প্রথম ব্যক্তি যে এসে এতক্ষণ ধরে এখানে বসে আছেন। কিন্তু কেন কেন এখানে কেউ আসে না? আমাকে কি এর সঠিক কারণটা বলবে? দেখুন, সময় হলেই সবটা বলবো, সব কথা সব সময় বলা যায় না, বুঝেছেন? এই বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সামনের দিকে হেঁটে চলে গেল মায়া। এই যে মায়া, শোনো শোনো না, আমাকে বলে যাও না আসল কারণটা কি। আকাশ বারবার মায়াকে ডাকার পরও যখন মায়া আর ফিরে এলো না, তখন বাধ্য হয়ে বাড়ির দিকে চলে গেল সে। বাড়িতে ফিরে গিয়েও মায়ার কথা ভাবতে ভাবতেই কিছুতেই দু চোখে ঘুম এলো না আকাশের। পরদিন সন্ধ্যা হতেই আবারও সেই একই জায়গায় এসে মায়ার সঙ্গে কথা বলল আকাশ। এরপর পরপর কয়েকদিন কথা বলার পর একদিন হিজলতলায় গিয়ে মায়াকে আর খুঁজে পেল না সে। মায়াকে না পেয়ে মন খারাপ করে বাড়িতে এসে ঘরে গিয়ে শুয়ে পড়ল আকাশ। হঠাৎ করেই মাঝরাতে দরজায় করাঘাতের শব্দ হলো। শোয়া থেকে উঠে গিয়ে দরজা খুলল আকাশ, আর দরজা খুলে মায়াকে দেখেই অবাক হয়ে গেল সে। এই কি মায়া, তুমি এত রাতে তুমি এখানে? আর তুমি আমার ঠিকানা জানলে কি করে? কোনো কথা বলো না আকাশ, শুধু আমার সাথে এসো। এই বলে সামনের দিকে হাঁটতে শুরু করলো মায়া। আর মায়ের পিছু পিছু অদ্ভুত এক টানে হেঁটে চলল আকাশ। চারপাশে ক্রমশ ঘন হয়ে উঠছিল অন্ধকার, বাতাসেও যেন বয়ে চলেছিল এক অজানা শীতলতা। কিছু দূর হাঁটার পর বিশালাকার সেই হিজল গাছের নিচে এসে বসে পড়ল তারা দুজন। আজ তোমাকে 2 বছর আগের একটি ঘটনা শোনাবো, খুব মনোযোগ দিয়ে শোনো। আকাশ লক্ষ্য করল কথাটা বলতে বলতেই হঠাৎ করেই মায়ার গলাটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। সেই সঙ্গে চোখে ভেসে উঠল জমে থাকা যন্ত্রণা। এই হিজল গাছের নিচেই আমি আর আমার মা একটা কুঁড়ে ঘরে বাস করতাম। আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতাম, আর প্রতিদিনই স্কুল শেষ করে একটা প্রাইভেট পড়িয়ে বাড়িতে আসার সময় লক্ষ্য করতাম আশেপাশের ছেলেরা আমার দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। মাঝে মাঝে তারা অনেক বিরক্তও করত। একদিন স্কুল থেকে ফেরার পথে ঘন অন্ধকারে ঢেকে থাকা জঙ্গলের ভেতর নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে চারপাশ। কেবলমাত্র ঝিঁঝি পোকার এক নাগারে ডাক সেই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। সেই ভয়ঙ্কর নির্জনতার মধ্যেই দাঁড়িয়ে আছে মোহনপুর গ্রামের মোড়লের ছেলে কৌশিক এবং তার বন্ধু সৌমেন ও শিবু। আর তাদের সামনেই শরীরের প্রতিটি অংশে নির্যাতনের চিহ্ন নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে মায়া। চিৎকার করে কাঁদতে চাইলেও যেন চিৎকার করার মতো আর শক্তি অবশিষ্ট নেই তার শরীরে। খুব বেড়ে গিয়েছিলি না? এখন দেখ কেমন লাগে। মোড়লের কাছে বিচার দিবি তাই না? যা না যা, এবার গিয়ে দে বিচার। আরে ভাই, সে বিচার দিলেও কি কোনো লাভ হবে নাকি? মোড়লের তো খেয়ে দে আর কোনো কাজ নেই যে এই গরিবের বাচ্চার কথা বিশ্বাস করবে। বিচার দিতে গিয়ে না আবার উল্টো তাকেই দোষী করে। এই মুহূর্তে মাটিতে শুয়ে শুয়ে গোঙানি ছাড়া আর যেন কিছুই করার শক্তি নেই মায়ার। কারণ প্রায় ঘণ্টাখানেক ধরে 3 জন পুরুষ মিলে এমনভাবে পাশবিক নির্যাতন করেছে
যে উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকুও আর অবশিষ্ট নেই তার। ভাই, আমাদের কাজ তো প্রায় শেষ, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। চল চল, আমরা চলে যাই। শিবুর কথা মতো আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো তারা। হাঁটতে হাঁটতেই অন্ধকারে মিলিয়ে গেল তিনজন, আর জঙ্গলের ভেতরে মৃত্যুর মুখে ফেলে রেখে গেল এক অসহায় মেয়েকে। জঙ্গলের সেই ভয়ঙ্কর রাতের ঘটনার পর থেকেই ধীরে ধীরে বদলে যেতে লাগলো মায়ার জীবন। কোনোভাবে বেঁচে ফিরে পরদিন গ্রামের মোড়লের কাছে বিচার চাইতে গিয়েছিল মায়া, কিন্তু সেখানে গিয়েও পেল শুধু অপমান, তাচ্ছিল্য আর অবিশ্বাস। মোড়ল মশাই, আপনি যদি আমার প্রতি হওয়া অন্যায়ের কোনো বিচার না করেন, তবে আমি যে কিছুতেই আর বেঁচে থাকার মতো সাহস পাবো না। দয়া করে আপনি ওই কৌশিক, সৌমেন আর শিবুর বিচার করুন। মায়ার কথাটা শুনেই তাচ্ছিল্যের হাসি হাসল মোড়ল। কি বললি তুই? আমার ছেলে কৌশিক আর তার বন্ধুরা তোর সাথে সব করেছে, আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? তুই নিজেই একটা খারাপ মেয়ে, আবার কোন সাহসে এসেছিস আমার ছেলের বিরুদ্ধে বিচার চাইতে? দেখলে তো বাবা, দেখলে কেমন খারাপ মেয়ে মানুষ এটা? তুমি দেখলে? এসব মেয়েদের জন্যই আসলে সমাজ নষ্ট হয়। পুরো গ্রামবাসীর সামনে আরো বেশি অপমানিত হতে না চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা মায়া, নইলে তুই বুঝতেও পারবি না কেমন রটনা রটবে তোর নামে। চারদিক থেকে ছুড়ে আসা এসব বিষাক্ত কথার বান যেন বুক চিরে দিচ্ছিল মায়ার। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে কাঁদতে কাঁদতে মোড়লের বাড়ি থেকে বেরিয়ে যায় মায়া এবং তার মা শিবানী দেবী। মোড়লের কাছে অপমানিত হয়ে বাড়ি ফেরার পর থেকেই ভীষণভাবে ভেঙে পড়েছিল মায়া। চারপাশের মানুষের কটূক্তি, অপবাদ আর অপমান তার বুকের ভেতরটা ছিঁড়ে দিচ্ছিল প্রতিটি মুহূর্তে। নিজের নির্দোষিতা প্রমাণ করার কোনো পথ খুঁজে পাচ্ছিল না সে। অপরদিকে মেয়ের প্রতি হওয়া অন্যায়, অপমান আর দুঃখ সইতে না পেরে সন্ধ্যার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিবানী দেবী। মায়ের আকস্মিক মৃত্যু যেন আরো বেশি ভেঙে দেয় মায়াকে, কিন্তু ভাগ্য যেন তখনও সহায় হলো না। মায়ের মৃত্যুর জন্য গ্রামবাসীরা দোষারোপ করতে লাগলো তাকেই। আর তাই তো মায়ের লাশ সৎকার হওয়ার আগেই হিজল গাছের ডালে ঝুলে নিজের জীবনলীলা সাঙ্গ করল সে। এরপর থেকেই আমি প্রতিজ্ঞা করেছি, যে বা যারা এই হিজল তলায় আসবে, আমি বাঁচতে দেব না কাউকেই, যারা আমাকে বাঁচতে দেয়নি, আর তাদেরকেও, যারা তামাশা দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, তাদেরকেও। কথাটা বলতে বলতেই নিজের আসল রূপ ধারণ করল মায়া। মুহূর্তের মধ্যেই তার সেই মায়াবী মুখশ্রী বদলে গেল ভয়ঙ্কর এক রূপে। লাল আগুনের মতো জ্বলতে লাগলো চোখ দুটো, চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়তে লাগলো, আর মুখের কোণে ফুটে উঠল এক শীতল কিন্তু রক্তহিম করা হাসি। এখানে যারা আসে কেউ আর জীবিত ফিরে যায় না, কিন্তু এখন তোমাকে আমি কি করব? বলো আকাশ, বলো। মায়ার সেই রূপ দেখে ভয়ে জমে গেল আকাশের শরীর। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না তার। এদিকে মায়া ধীরে ধীরে এগিয়ে এসে আকাশের মুখোমুখি দাঁড়াতেই বুকের ভেতরটা প্রচণ্ড জোরে ধুকপুক করতে লাগলো আকাশের। না না, তুমি আমায় মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। কথাগুলো বলতে বলতেই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আকাশ। পরের দিন সকালে আকাশের দিদি আদরি তাকে খুঁজতে খুঁজতে হিজলতলায় এসে খুঁজে পায়। এরপর আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গেই আকাশকে বাড়িতে নিয়ে যায়। এরপর প্রায় প্রতিদিন রাতে আকাশ আসে হিজলতলায়, কিন্তু আর কখনোই সেখানে মায়াকে খুঁজে পায়নি সে।